লেখিকা মধুমিতা বাউরের হিয়ার বাঁধন। কিরে অন্বেষ, কবে এসেছিস বিদেশ থেকে? হঠাৎ পেছন থেকে আসা প্রশ্ন শুনে ক্যামেরা থেকে চোখ সরালো অন্বেষ। হ্যাঁ কাকামশাই, কাল রাতে এসেছি বলে প্রণাম করতে এগিয়ে গেল। আরে থাক থাক, দীর্ঘজীবী হও বাবা। হে হে, এখনকার দিনে প্রণাম করার চল তো প্রায় উঠেই গেছে। বিশেষ করে এই নতুন জেনারেশনের কাছ থেকে আশা করাই যায় না। কিন্তু তুমি বাবা এতদিন বিদেশে থেকেও যে দেখছি বদল হয়নি, খুব ভালো জিনিস। এসো বসো এখানে বলে মাঠের ধারে মোটা আলের দিকে ইশারা করলেন। বিকেল গড়িয়েছে, পশ্চিমী লাল সূর্য ঘুমের দেশে পাড়ি দেওয়ার পথে। সত্যিই তো, ও এতদিনেও নিজেকে বদলাতে পারল না। ভেবেছিল বিদেশে গিয়ে কাজের মধ্যে থেকে সব ভুলে যাবে। সত্যি কি সব ভুলতে পেরেছে আদৌ? আজ তো মনে হচ্ছে এই মাঝের কেটে যাওয়া 8 বছর ওর জীবনে আসেইনি। অতীতের অনুভূতিগুলো এতটাই স্পষ্ট। হ্যাঁ বাবা, তোমার মা মারা যাওয়ার পর সেই যে তুমি বিদেশে চলে গেলে, আমরা তো ধরেই নিয়েছিলাম তুমি আর এমুখো হবে না। তোমার বাবাও কবেই অকালে চলে গিয়েছিলেন, আর তো পিছুটান নেই তেমন, তাই বললাম। পিছুটান? সত্যিই তো, কোনো পিছুটান থাকার কথা নয়। তবুও সমস্ত মন এত উতলা। তবে কার জন্য এটা বুঝতে অসুবিধে হয় না অন্বেষের। অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো কয়েকটা শব্দ। কে বলল নেই পিছুটান? আর কিসের পিছুটান বাবা? বিস্মিত হয়ে অন্বেষের দিকে তাকিয়ে কাকামশাই। অন্বেষ হুঁশ ফিরে মৃদু হাসল। এই যে আপনারা, এই গ্রাম, আমার ছোট থেকে বড়বেলার স্মৃতি, এগুলো কি আর বিদেশ বিভূতিতে পাবো? আর আমার মায়ের গন্ধ তো এই গ্রামেরই আকাশে বাতাসে ছড়িয়ে আছে। এগুলো কি পিছুটান নয়? কি যে বলেন কাকা? হঠাৎ চোখ দুটো চিকচিক করে উঠল। তা ঠিক কথা। কাকামশাই ঘাড় নাড়লেন। এতদিন কাজের ফাঁকে মাঝে মাঝে মনে অতীত স্মৃতির ঝিলিক খেলে গেলেও এখন প্রতিটি রন্ধ্রে শ্বাস প্রশ্বাসে যেন অতীতের অনুভূতিগুলো বইতে শুরু হয়েছে আবার উচ্চ গতিতে। হঠাৎ শরীরটা কেমন যেন শিহরণে কাটা দিয়ে উঠল। কেমন আছে এখন স্নিগ্ধা? ও নিশ্চয়ই এখন রুদ্রর সঙ্গে সংসার পেতে স্বপ্নের দেশে উড়ান দিয়েছে। ওর মতোই নিষ্পাপ বেবিও হয়েছে হয়তো এতদিনে। মেয়ে নিশ্চয়ই ওর ছোট্ট স্নিগ্ধার মতো দেখতে হয়েছে। ইস, একটিবার যদি টাইম মেশিনে করে গিয়ে দেখে আসতে পারতো হারিয়ে যাওয়া দিনগুলি, কি দারুণ হতো। ভীষণ মনে পড়ছে ছোটবেলার কথা। অন্বেষ চোখ বন্ধ করে দেখার চেষ্টা করলো সেই ছোট্ট স্নিগ্ধার মুখটি। মনে পড়ে সেই অঙ্গনওয়াড়ি চাটাইতে বসে থাকা ছটফটে মেয়েটিকে। একবার অন্বেষ লুকিয়ে পেন্সিল চুরি করেছিল জেনে হাতে থাকা ভাঙা স্লেট ছুঁড়ে কপাল ফাটিয়ে দিয়েছিল, এতটাই রাগী ছিল মেয়েটি। নিজের অজান্তেই ডান হাতটি কপালের কাটা দাগের ওপর চলে গেল। পাগলিটা মনের সঙ্গে সঙ্গে শরীরেও চিরকালীন নিজের জায়গা করে নিয়েছে। ভেবে বেশ হেসেই ফেলল অন্বেষ। তারপর একটু একটু করে বড় হওয়া, স্কুলে টিফিনের সময় মেয়েটির লুকিয়ে তেঁতুল মাখা খাওয়া, আর ছুটির সময় পেটে হাত দিয়ে বসে থাকা। এই অবস্থায় বাড়ি গেলে পাছে মা মারে, তবুও তেঁতুল খাওয়া ছাড়তো না পাগলিটা। স্কুলে কিছুতেই প্রথম স্থান কাউকে ছাড়তো না স্নিগ্ধা। একবার অন্বেষ ভাগ্যক্রমে হারিয়ে দেওয়াতে সে কি কান্না মেয়েটির! কয়েক মাস তো কথা বলাই ছেড়ে দিয়েছিল। বাপরে, পরীক্ষাতে আবার প্রথম হওয়ার পর কথা বলেছিল। সেই মা মরা মেয়েটি সৎ মায়ের অত্যাচার সয়ে সয়ে যে পাষাণ হয়ে যাচ্ছিল অন্বেষ বুঝতো। হাতে পায়ে কালশিটে দাগ দেখে অন্বেষের চোখে জল এসে গেলেও কিন্তু ওর চোখে জল দেখেনি কোনোদিন। বলতো, ছাড়তো, এগুলোকে আবার কষ্ট বলে নাকি? আমার মা বলতো, যখন কষ্ট পাবি ভাববি এগুলো অনেক কম, জীবনের ওপর আরও অনেক বড় কষ্ট হানা দেয়। অন্বেষ এর ওপর আর কিছু বলতে পারতো না। তারপর বড় হওয়া, ওর বাবার বুড়ো সাইকেলে চড়ে স্কুলে আসা, সবার কাছে হাসির পাত্রী হলেও কোনো তোয়াক্কা করতো না। অন্বেষের খারাপ লাগতো। অনেকবার বলেছিল স্কুলে যাওয়ার পথে ওর ছোট সাইকেলের সঙ্গে বুড়ো সাইকেল বদলে নিয়ে স্কুলে ঢুকতে, যাতে কেউ না হাসতে পারে ওর ওপর। কিন্তু এই মেয়ে তো মানবার পাত্রী ছিল না। তুই ছাড় তো এত ভাবনা। মাধ্যমিকে এমন মার্কস নিয়ে আসবো না সবাই আমার মার্কস মনে রাখবে, বুড়ো সাইকেলের কথা নয় বুঝলি।
সত্যি ভালো নম্বর পেয়েছিল, তবে দুঃখও পেয়েছিল সমপরিমাণে। 2 নম্বরের জন্য অন্বেষের কাছে হেরে গিয়ে তারপর দুজনে আলাদা স্কুলে ভর্তি হওয়া। বিজ্ঞান বিভাগে পড়লে অনেক খরচ, বাবা পড়াতে পারবে না, তাই কলা বিভাগে ভর্তি হলো, আর অন্বেষ অন্য স্কুলে বিজ্ঞান বিভাগে। দুজনের মধ্যে বহির দূরত্ব বেড়ে গেলেও কিন্তু হৃদয়ের দূরত্ব যে ততটাই কম হচ্ছিল অন্বেষের দিক থেকে। মাঝে মাঝে বাংলা, ইংরেজি, কমন বিষয়ের উত্তর জানা হাজার প্রশ্ন নিয়ে পৌঁছে যেত, যাতে করে অন্বেষ কিছুক্ষণ ওকে দেখতে পারে 2 চোখ ভরে। মাঠের মাঝে শুকনো জমে থাকা খড়ের গাদায় ঠেস দিয়ে বসে পড়া বোঝাতো স্নিগ্ধা। ফিতে দিয়ে বাঁধা তেল মাখা চুল, চুড়িদার পরিহিতা মেয়েটির নিষ্পাপ মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতো অন্বেষ। হঠাৎ একদিন স্নিগ্ধা জানায় ও আর যেন না আসে পড়া বুঝতে। পাড়ায় গুঞ্জন উঠছে যে স্নিগ্ধা নাকি প্রেম করছে এক ছেলের সাথে। বাবা শুনে মেরেছে, আর মাও দিন দুবেলা কথা শোনাচ্ছে। স্নিগ্ধার কানের কাছের কালশিটে দাগটা অন্বেষের নজর এড়িয়ে যায়নি। ওর জন্য স্নিগ্ধার অবস্থা দেখে খুব খারাপ লেগেছিল সেদিন অন্বেষের। খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল একবার জড়িয়ে ধরে স্নিগ্ধার সমস্ত কষ্ট ঘুচিয়ে দিয়ে সারা জীবনের জন্য নিজের করে নিয়ে বাড়ি চলে আসে। না, ওকে আর কোনো মতে কষ্ট পেতে দিতে চায় না, কিন্তু নিরুপায় অন্বেষের সেদিন তো কিছু করার ছিল না। এরপর বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্নিগ্ধার সামনে নিজের মনের কথা উজাড় করে দিতে। প্রতিবার ভেবেছিল উচ্চ মাধ্যমিকের পরে জানাবে, জানিয়েও ছিল একদিন, কিন্তু ততদিনে তো স্নিগ্ধার মন যে অন্য কেউ চুরি করে নিয়েছিল। রুদ্র, সেও তো ওরই মতো ছোটবেলার বন্ধু ছিল স্নিগ্ধার। তারপর স্নিগ্ধা চোখের সামনে থেকে যত দূরে চলে যাচ্ছিল, অন্বেষের বুকের ভেতরটা যন্ত্রণার ঝড়ে তোলপাড় হচ্ছিল। এত বছর ধরে গড়ে ওঠা স্বপ্নগুলো নিঃশব্দে ভেঙে যাচ্ছিল একটু একটু করে। বহুক্ষণ ওখানেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রয়ে গেছিল অন্বেষ। তারপর মনের দুঃখে স্নিগ্ধার থেকে বহু দূরে মাকে নিয়ে কলকাতায় পাড়ি। মাঝে মাঝে প্রয়োজনে ছাড়া গ্রামে আসা হয়নি। তারপর হঠাৎ মা মারা গেল স্ট্রোকে। সব দিক থেকে একলা হয়ে যাওয়া অন্বেষ সব হারানোর পর স্কলারশিপে বিদেশে পাড়ি দিয়েছিল। মা মারা যাবার পর তো আর গ্রামে আসাই হয় না। প্রথমের দিকে স্নিগ্ধার খবর নিলেও পরে আর ইচ্ছে করেই নেয়নি। কি করতো নিয়ে? ওকে অন্যের সঙ্গে দেখে বা ভেবে অন্বেষের বড্ড কষ্ট হতো যে। কিন্তু আজ যেন এতদিনের জোর করে বন্দি রাখা অনুভূতিগুলো কোনো বাধাই মানছে না। হঠাৎ যেন স্নিগ্ধা স্নিগ্ধা করছে সমগ্র মন প্রাণ। না, স্নিগ্ধার একটা খবর না নিলে যে মন শান্তি পাবে না। কিন্তু কাকেই বা জিজ্ঞাসা করবে? আজ রাতটুকু যাক, কাল সকালে উপায় পাওয়া যাবে। সকালে বন্ধুর সঙ্গে বাজারের দিকে গেল। কাল থেকে বন্ধুর মা কাকিমার ওকে যত্নের অন্ত নেই। তবে আজ নিজের হাতে বাজার করে নিয়ে গিয়ে রান্না করে সবাইকে খাওয়াবে বলে ঠিক করেছে অন্বেষ। এই যে কাকু, রুই মাছ কত করে দিচ্ছ? 150 টাকা কিলো। ঠিক আছে, ওজন করো দেখি 1.5 কিলোর একটা রুই। বলে গলায় ঝোলানো নিকনের ক্যামেরাটা ধরে ভিডিও করতে লাগলো। জানে না আবার কবে আসতে পারবে, তাই স্মৃতির ভাড়ার এতটুকু খালি নিয়ে যেতে চায় না অন্বেষ। এগুলো দেখি হয়তো কাটাতে হবে আরও অনেকগুলো দিন, হয়তো অনেকগুলো বছর। ক্যামেরাতে হঠাৎ যেন এক চেনা মানুষ ধরা পড়ল, কিন্তু তবুও অনেক যেন অচেনা একজন। বুকের ভেতরটা ধড়াস করে উঠল। হঠাৎ জ্ঞান শূন্য হয়ে সামনের দিকে এগিয়ে চলল। এই যে ভাই, তোমার মাছটা নিয়ে যাও। মাছওয়ালার কোনো কথাই অন্বেষের কানে ঢুকছে না। সুতির কাপড় জড়ানো রোগা লিকলিকে শরীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্বেষের কি যে মনে হলো, দূর থেকে জোরে ডেকে উঠল, স্নিগ্ধা! সেই মানুষটি হঠাৎ থমকে দাঁড়ালে দ্রুত দৌড়ে গিয়ে পেছনে দাঁড়ালো অন্বেষ। স্নিগ্ধা তখন মাথায় ঘোমটা টেনে নিজেকে সব দিক থেকে লুকোনোর চেষ্টা করছে। কি রে, কেমন আছিস? বাজারে অনেক লোক আছে, সবাই দেখছে, আসি বলে দ্রুত পা চালালো স্নিগ্ধা। অন্বেষ নিজেকে সামলাতে পারল না। স্নিগ্ধার পিছু নিয়ে ফাঁকা রাস্তায় গিয়ে বাইকটা স্নিগ্ধার পাশে থামালো। এখানে তো কেউ নেই, এবার কি কথা বলা যাবে? বল, বিদেশ থেকে কবে এসেছিস? গত পরশু রাতে।
কিন্তু তুই কেমন আছিস বললি না তো। খুব ভালো রে। স্নিগ্ধার গলার স্বরটা কেমন যেন কাঁপা কাঁপা লাগলো। তুই অনেক রোগা হয়ে গেছিস রে, নিজের খেয়াল রাখতে ভুলে যাচ্ছিস, হয়তো বাচ্চার খেয়াল রাখতে রাখতে, তাই তো? বলে মৃদু হাসল। অন্বেষ কোনো উত্তর পেল না প্রশ্নের। কি রে, কি হলো? এখনো ঘুমটার আড়ালে থাকবি? এতদিন পর দেখা হলো। বলতে বলতে হাতের দিকে নজর যেতেই চমকে উঠল অন্বেষ। বাইকটাকে স্ট্যান্ড লাগিয়ে দ্রুত স্নিগ্ধার সামনে গিয়ে দাঁড়ালো। কোনো কিছুর তোয়াক্কা না করেই স্নিগ্ধার মাথার থেকে জোর করে ঘোমটাটা সরিয়েই থ হয়ে দাঁড়িয়ে রয়ে গেল। স্নিগ্ধার মুখে কোনো কথা নেই। অন্বেষের বুকের ভেতরটা কষ্টে হু হু করে উঠল। জল ভরে আসা দু চোখে এক দৃষ্টে বিস্মিত হয়ে তাকিয়ে স্নিগ্ধার দিকে। কিছুক্ষণ পর চোখে লেগে থাকা জলটা হাতের তালুতে মুছে হালকা কাঁপা স্বরে বলল, কি কি করে এই সব? স্নিগ্ধা সেই ছোটবেলার মতো হালকা হেসে বলল, তেমন কিছু নয়, ছাড়। তুই বল স্নিগ্ধা, আমি জানতে চাই। অন্বেষের স্বর কিছুটা কঠিন। কিরে, এখনো চুপ থাকবি তুই? স্নিগ্ধা এক ঝলক অন্বেষের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেন জানতে চাইছিস এই সব? জেনে কি বা হবে? আমি জানতে চাই, ব্যাস। এক গভীর দীর্ঘশ্বাস ফেলে স্নিগ্ধা উত্তর দিল, ওই তো, মানে তুই তো জানিস রুদ্রর সঙ্গে সম্পর্কের কথা। রুদ্রর পড়াশোনা শেষ হয়নি তখনও। হঠাৎ বাবা একদিন জানতে পারল সম্পর্কটা। মেয়ে প্রেম করলে পরিবারের মান সম্মান যায়, তাই জোর করে অন্য জায়গায় বিয়ে দিল। বিনা পণে বিয়ে করেছিল। ভেবেছিলাম ভালো শিক্ষিত পরিবার। হ্যাঁ, শিক্ষিত পরিবারই তো। কিছু মাস চলছিল ভালোই। আমি রুদ্রকে ভুলবার চেষ্টা করে নিজেকে মানিয়ে নিচ্ছিলাম একটু একটু করে। প্রায় বছরখানেক পরে হঠাৎ একদিন বাপের বাড়ি থেকে বাড়ি ফিরে দেখি আমার বর আমার জায়ের সঙ্গে বিছানায়। বলে থামলো। মাথাটা নিচু করে চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ চুপ থেকে আবার মাথাটা তুলল। তারপর আবার ধীরে ধীরে বলতে শুরু করলো, আমি দেখে ফেলাই বাইরের কেউ জানতে পারবে ভয়ে দুজনে হাত পা বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে গায়ে কেরোসিন ঢেলে দিল আগুন ধরিয়ে। তারপর নিজেরাই আগুন নিভিয়ে হাসপাতালে নিয়ে যায়, সবার চোখে নিজেদেরকে রক্ষাকর্তা হিসেবে দেখানোর জন্য। ভেবেছিল মরে যাব, ব্যাস সব শেষ হয়ে যাবে। কিন্তু ওরা তো জানতো না আমার জান কত কড়া, আমাকে মারা অত সহজ কি? বলে বিদ্রূপের হাসি হেসে অন্বেষের দিকে এক ঝলক তাকিয়ে আবার বলল, তুই বল, না হলে কি 80% পুড়ে গিয়েও কেউ বেঁচে থাকে বল? অন্বেষ তখন নির্বাক হয়ে দাঁড়িয়ে। স্নিগ্ধা কিছুক্ষণ নিজেকে থামিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, বাপের বাড়িতে ছিলাম বছর খানেক, কিন্তু এরপরে মায়ের খোঁটা শুনতে পারতাম না রে, তাই বাড়ি ছেড়ে দিলাম একদিন। নিজে টিউশনি করে পেট চালিয়ে নিই, থাকি ভাড়া ঘরে। তখন তো বাবা বিয়েটাও শেষ করতে দেয়নি রে। এখন আবার পড়াশোনা শুরু করেছি নতুন করে, MA শেষ করে বিএড করছি এখন। বলে অমলিন হাসি রেখা ঠোঁটের কোণে ফুটে উঠল। নিজেকে ভালোবেসে নিজের জন্য কিছু করার আনন্দ যে অমূল্য, তা হয়তো এই প্রথমবার উপলব্ধি করেছিল স্নিগ্ধা। তবে জানিস কি, আমার এই অবস্থা করার পরেও ওদের শাস্তি হয়নি। বড়লোক পয়সায় সব আড়াল হয় বুঝলি। পারলাম না রে, কিছুই করতে পারলাম না। বলে স্নিগ্ধা ডান হাতের বাজারের ব্যাগটা জব্দ করে ধরে দাঁড়িয়ে রইল, যেন মনের কোণে জমে থাকা অসম্পূর্ণ প্রতিশোধ স্পৃহা ওকে ওর ভেতরটাকেও পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে প্রতিনিয়ত। এই দীর্ঘশ্বাস, এই হাসি যে কোন কষ্টের গর্ভস্থল থেকে বেরিয়ে আসছে সেটা অন্বেষের বুঝতে অসুবিধে হয় না। অন্বেষ জলভরা চোখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে স্নিগ্ধার বলে যাওয়া কথাগুলো শুনছিল আর ভাবছিল, মেয়েটির কি অসম্ভব মনন শক্তি। মনের মধ্যে জমা কষ্টগুলোকে অনায়াসেই হাসির আড়ালে লুকিয়ে ফেলতে পারে। অন্বেষ আর কিছু ভাবতে পারল না। না, অন্বেষের মাথার কোনো কাজ করছে না। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এগিয়ে গিয়ে বুকে জব্দ করে জড়িয়ে ধরল স্নিগ্ধাকে। হতভম্ব স্নিগ্ধার হাত থেকে বাজারের ব্যাগটা কংক্রিটের রাস্তার ওপর পড়ে গেল। পরক্ষণেই অন্বেষ ফুপিয়ে উঠল, প্লিজ আমাকে ছেড়ে কোথাও যাস না। আমি আর তোকে হারাতে চাই না রে স্নিগ্ধা। আমি তোকে আর কোনো কষ্ট পেতে দেব না, একদম না। তোকে আজীবন এই বুকে করে আগলে রাখবো। তুই কথা দে আমাকে ছেড়ে যাবি না কোনো দিন। আমি তোকে ছাড়া বাঁচবো না। ওই বল না, কি রে, আমাকে ছেড়ে যাবি না তো? না। স্নিগ্ধার নিজেকে অন্বেষের থেকে সরিয়ে নিল না, কোনো উত্তরও দিল না। বাকরুদ্ধ হঠাৎ করেই
তবে ক্ষণিকের মধ্যেই অন্বেষ বেশ বুঝতে পারছে এতদিন পর স্নিগ্ধার বহুদিনের চাপা কষ্টের বাঁধ ভেঙে হু হু করে গড়িয়ে পড়ছে দু চোখ দিয়ে। এভাবেই দুজনে বাধা পড়ল হিয়ার বন্ধনে। কষ্টের তাপে দগ্ধ দুজনকে নিয়ে শুরু হলো এক নতুন পবিত্র প্রেম কাহিনী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।